দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও জনপদের সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিশান মাহমুদ। সাংকেতিক ভাষায় আমার সাথে আছেন তানজিলা তারতুশি। গ্যাস অনুসন্ধানে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাসপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সহযোগিতা চেয়েছে রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি হোজিন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই সহযোগিতা চান। প্রধান উপদেষ্টা ভোলায় 5টি কূপ খননের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য গ্যাসপ্রমকে ধন্যবাদ জানান এবং জানান যে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে এবং এ বিষয়ে আরও সহযোগিতার জন্য উন্মুক্ত। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাধারণ ও বাণিজ্য সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত জানান, বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশকে 30,000 টন এমওপি সার সরবরাহের প্রস্তুতিও নিচ্ছে। কৃষি ও জাহাজ নির্মাণ ক্ষেত্রে নতুন চাকরির গন্তব্য হিসেবে রাশিয়াকে চিহ্নিত করায় বাংলাদেশিদের ভিসা প্রদানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টাকে। 2025 সালের জানুয়ারি-মার্চ মাসে ইস্যু করা ভিসার সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় 4 গুণ বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধ পরবর্তী সংকটময় সময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান। এবছর জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2,805 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। আজ সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মালেক। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে ইসলামী শরিয়া মতে আটা, জব, কিসমিস, খেজুর এবং পনির পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যাবে। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 110 টাকা প্রদান করতে হবে। জব দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 530 টাকা। খেজুর দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2,310 টাকা। কিসমিস দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1,980 টাকা এবং পনির দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2,805 টাকা ফিতরা প্রদান করতে হবে। প্রতি কেজি 65 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 110 টাকা। জব দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে 100, বিস্তারিত ছয়ের বিবরণ আছে। 160 কেজি দরে সাদাকাতুল ফিতর হবে 530 টাকা। খেজুরের হবে 2310 টাকা, কিসমিসের হবে 1980, পনিরের হবে 2805। উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে উপরোক্ত পণ্যসমূহের স্থানীয় বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদনুযায়ী স্থানীয় মূল্য হিসাব করে তা পরিশোধ করলেও সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ডক্টর খলিলুর রহমান মাদানী, মাওলানা শাহ মোহাম্মদ নেসরুল হক, শায়খ জাকারিয়া রাদানহু, রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মুফতি মিজানুর রহমান সাইদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর ওয়ালিউল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন সহ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ সহ উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসেই প্রক্সি ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এই লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। সকালে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবাসীদের ভোটদান প্রসঙ্গে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসীদের ভোট প্রদানে পোস্টাল ব্যালট কার্যকর নয়। ভোট দেওয়ার ক্ষেত্রে 3টি পদ্ধতিকে সমর্থন করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রক্সি ভোট পদ্ধতিতে ভোটদানের কথা ভাবছে কমিশন। এই পদ্ধতি ব্যবহার করে প্রবাসীরা তার মনোনীত ব্যক্তির মাধ্যমে সহজেই ভোট দিতে পারবেন। আমরা এখানে বিভিন্ন ধরনের সুপারিশ পেয়েছি। তার মধ্যে কেউ কেউ সশরীরে ভোটের ব্যাপারে মত দিয়েছেন, কেউ কেউ অনলাইন ভোটের ব্যাপারে মত দিয়েছেন,
কেউ কেউ হাইব্রিড কোনো একটা সিস্টেমের কথা বলেছেন। পোস্টাল ব্যালটের ব্যাপারে কেউ কেউ বলেছেন, বাবার এটাও বলেছেন যে পোস্টাল ব্যালট বর্তমানে কার্যকরী নয়। পাশাপাশি তারা যেটা সাজেস্ট করেছে যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয়, এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। আমাদের যে সিস্টেমই অ্যাডপ্ট করি না কেন, এটা হতে হবে নিরাপদ এবং নির্ভরযোগ্য। একটা সাক্ষ্য থাকার ব্যবস্থা থাকতে হবে যাতে করে আইনি বিষয়গুলো ফেস করা যায়। অর্থাৎ আমরা পেপার ট্রেইলের কথা বলেছি, যে সময় পাওয়া যাবে ভোট গ্রহণের জন্য সেই সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পদ্ধতি, এটি একটি সাশ্রয়ী পদ্ধতি হতে হবে এবং সর্বোপরি সার্বজনীন পদ্ধতি হতে হবে, যাতে করে বিদেশে বসবাসরত সকল ধরনের প্রবাসী বাংলাদেশি যেন এটা সহজে ভোটটা দিতে পারে। রাজধানীর আইন শৃঙ্খলা উন্নয়নে শীঘ্রই পুলিশের সহায়তাকারী ফোর্স হিসেবে মাঠে নামছে অক্সিলারি পুলিশ। আজ বিটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য জানান ঢাকা মহানগরী পুলিশের উপকমিশনার ও ডিএমপি মুখপাত্র তালিবুর রহমান। তিনি বলেন, সহায়তাকারী স্বেচ্ছাসেবী এই বিশেষ পুলিশের থাকবে গ্রেফতারের ক্ষমতা। রিপোর্ট আরিফিন মাসুদের। মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি, এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা। রাজধানী ঢাকার বিভিন্ন শপিং মল এবং আবাসিক এলাকায় নিরাপত্তা জোরদারে সম্প্রতি ডিএমপি কমিশনার অক্সিলারি পুলিশ নিয়োগের ঘোষণা দেন। পুলিশ সহ অন্যান্য বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলারি বা সহায়তা দানকারী পুলিশ হিসেবে নিয়োগের ডিএমপির এই সিদ্ধান্তে অক্সিলারি পুলিশের দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে নানা জিজ্ঞাসা সহ আগ্রহ। অক্সিলারি পুলিশ থাকলে হবে কি, আমাদের যে বিভিন্ন যে বিষয়গুলো আছে, যেমন এই যে ট্রাফিক ব্যবস্থা, এগুলো অন্তত যেহেতু আমি বাইকার, তাতে দেখা যাবে আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে ট্রাফিকিং ব্যবস্থাটা অনেক সুন্দর হবে। আইন দিয়ে যদি তারা কার্যক্রমে নামায়, তারা ইনশাল্লাহ ভালো করবে। পুলিশ যেভাবে মানুষকে কোয়েশ্চেন করে সেইটার সমাধান দিতে পারবে, সব সিকিউরিটি এজেন্সির তো সেই ধরনের সক্ষমতা আমার মনে হয় নাই। বিভিন্ন শপিং মলে উচ্চবিত্ত লোক থেকে নিম্নবিত্ত লোক সবাই কিন্তু ঘোরাফেরা করে। এখন কার কোন ধরনের প্রবলেমটা হচ্ছে, কিভাবে সেটা সলিউশন করবে ঠান্ডা মাথায়, সেটা আসলে চিন্তা করার জন্য তাদেরকে একটা প্রি প্ল্যানভাবে একটা ট্রেনিং করার ব্যবস্থা করলে মনে হয় আমার মনে ভালো হতো। ক্ষমতার অপব্যবহার না করার জন্য তাদের রুলস অফ এনগেজমেন্টটা ক্লিয়ারলি ডিফাইন থাকা উচিত, সে কি করতে পারবে না করতে পারবে। পাবলিক লেভেলেও অ্যাওয়ারনেসের একটা ব্যাপার আছে, সো তারা কি করতে পারবে না করতে পারবে সেটা নাগরিক হিসাবে জানাটা আমার জন্য খুবই জরুরি। মহানগরী ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নয়নে নিয়োগ দেওয়া হচ্ছে এই অক্সিলারি পুলিশ। ডিএমপির মুখপাত্র ডিসি তালিবুর রহমান বললেন, অক্সিলারি পুলিশে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে চলেছে। দ্রুত সময়ের মধ্যে রাজধানী ঢাকায় পুলিশের সহায়তায় মাঠে থাকবে 430 জন অক্সিলারি পুলিশ। তাদের নিয়োগ প্রক্রিয়াটা প্রায় সম্পন্ন হয়েছে। তাদের দ্রুততম সময়ের ভিতরে আমরা অপারেশন কাজে দেখতে পাবো। বাংলাদেশে অক্সিলারি পুলিশের নজির না থাকলেও বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এই বিশেষ ধরনের সহায়তাকারী পুলিশ। পুলিশের এই সহায়ক বাহিনীর থাকবে পুলিশের মতোই আটকের ক্ষমতা, তবে তারা তদন্ত করতে পারবেন না কোনো মামলা। পুলিশের যে কাজ সেগুলোই করবে, তবে এই না যে সে পুলিশের বাইরে গিয়ে মানে স্বতন্ত্রভাবে কোনো তদন্ত বা তল্লাশি এসব করতে পারবে। এই যে যারা অক্সিলারি পুলিশ হিসেবে নিয়োগপ্রাপ্ত, তারাও কিন্তু একই ক্ষমতা ভোগ করবেন। ক্ষেত্র বিশেষে তারা গ্রেপ্তারও করতে পারবেন। গ্রেপ্তার করে তারা পুলিশকে খবরটা অবহিত করবেন এবং পুলিশ এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অক্সিলারি পুলিশের কেউ যাতে ক্ষমতার অপব্যবহার না করতে পারে সে লক্ষ্যে এই ফোর্সকে রাখা হবে জবাবদিহিতার আওতায়। ডিএমপির মুখপাত্র বলেন, এছাড়াও নিয়োগ দেওয়া হবে যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে। পুলিশের কর্তব্য কর্মে যেমন জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে, তাদেরও জবাবদিহিতা থাকবে। যদি কেউ তাদের ক্ষমতা অপব্যবহার করেন বা তার যে ডেজিগনেশন সেটার অপব্যবহার করে কোনো অপকর্ম করে থাকেন, তাকে কিন্তু আইনের আওতায় আসতে হবে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রমজান ও ঈদে অনেক রাত পর্যন্ত দোকান ও শপিং মলগুলো খোলা থাকে। এ সকল স্থানের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সহায়তায় মাঠে থাকবে অক্সিলারি পুলিশ। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।
স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানো কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষ শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। এর আগে গতকাল সোমবার রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। তরুণ প্রজন্মের কাছে বিটিভিকে আরও গ্রহণযোগ্য করতে মানসম্মত অনুষ্ঠান নির্মাণ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আজ বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবন পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন। এ সময় বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম, উপ মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ রকুনউদ্দিন এবং উপ মহাপরিচালক বার্তা ডক্টর সৈয়দা তাসনিমা আহমেদ এবং জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, বিটিভির কাছে দেশ ও জাতির প্রত্যাশা অনেক, তাই বিটিভিকে লাভজনক এবং জনপ্রিয় করতে মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। বিটিভিটা কি বা আমাদের আর বিটিভি নিউজ হচ্ছে বা বিটিভি যেটা আছে বা আমরা সংসদ টিভির ব্যাপারে কথা বললাম, ওইটাকে কিভাবে কাজে লাগানো যায়, এটা এই প্রজন্মের জন্য কিভাবে কাজে লাগানো যায়, এটার সাথে কিভাবে এনগেজ করা যায় ডিজিটাল মাধ্যমটাতে, বিশেষ করে আপনার ইউটিউব, ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে উপস্থিতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং বিটিভির অনেক প্রোগ্রাম আছে যেটা আসলে মানুষ আবার দেখতে চাচ্ছে, পুনঃপ্রচার হওয়ার মতো কিছু প্রোগ্রাম আছে কিনা ওগুলো খুঁজে বের করা এবং ওগুলো পুনঃপ্রচারের ব্যবস্থা করা। আমি মনে করি যে আপনারা হয়তো এটা ভেবেছেন, কিন্তু এই কাজগুলো যত তাড়াতাড়ি করার ব্যাপারে যত ধরনের সহযোগিতা দরকার আমরা করতে রাজি আছি। আমাদের অনেক সতীর্থরাই শহীদ হয়েছেন, তো তাদের স্মৃতির এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু এখানে অনেকেরই বসা হয়েছে এবং এটা একটা গণতান্ত্রিক পরিবেশ এখন আছে। আমি মনে করি যে এই সুযোগটা আপনারা একটু কাজে লাগাবেন এবং এই প্রতিষ্ঠানটাকে যাতে জনগণের জন্য উপকারী করে তোলা যায় এবং বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলা যায়, সেটা আপনারা খেয়াল রাখবেন। এর আগে জুলাই অভ্যুত্থানে বিটিভির ক্ষতিগ্রস্ত ফ্লোর ও মিলনায়তন পরিদর্শন করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। এছাড়া বিটিভির বার্তাকক্ষ এবং বিটিভির নিউজ স্টুডিও সহ বিটিভির আর্কাইভস ও লাইব্রেরি পরিদর্শন করেন মাহফুজ আলম। এ সময় তিনি কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। নিউজ এজেন্সি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বিএসএস যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেজন্য যা দরকার সরকার করবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। বিএসএসে এসে পৌঁছলে ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ উপদেষ্টাকে স্বাগত জানান। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, দেশ একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে, পরাজিত শক্তি তথ্য বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে, এক্ষেত্রে সঠিক তথ্য তুলে ধরে বিএসএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাঝে মাঝেই স্বল্প এবং মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠছে দেশের কোথাও। এসব ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি না হলেও আগামীতে রিক্টার স্কেলে 7 মাত্রার বিপজ্জনক ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ঘন এমন স্বল্প মাত্রার ভূকম্পনের আঘাত ভৌগোলিক অবস্থানগত কারণে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আগাম সতর্কবার্তা ছাড়াই ঘটে যায় ভূমিকম্পের মতো মহাদুর্যোগ। সম্প্রতি কাছাকাছি সময়ের মধ্যেই 4 দফা ছোট থেকে মাঝারি আকারের ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মাঝারি ধরনের ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.7। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প মাত্রার এমন ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও ভৌগোলিক অবস্থানগত কারণে বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বড় আর্থকুয়েকের আগে ছোট ফোরশক হয়,
বড় আর্থ বলতে আমি 7 যদি বলি, তার আগে কিছু 4 থেকে 5 ম্যাগনিটিউড হয়, গত 1.5 মাসে বা 2 মাসে কিন্তু এই এলাকায় প্রচুর আর্থকুইক হচ্ছে। এইটা হয়তো ইন্ডিকেট করছে যেগুলো হয়তো ফোর্স শক, মেইন শকটা আসবে, মেইন শক বলতে 7 ম্যাগনিটিউড আর্থকুইক আসবে। সেটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার হতে পারে, আবার বাংলাদেশের ভিতরে 2টা সোর্স আছে। একটা বললাম যে আমাদের বেঙ্গল আর্থকুইক একটা সোর্স মধুপুরের কাছে, আরেকটা আছে আমাদের শ্রীমঙ্গলের। পরিসংখ্যান বলছে 1885 সালে ঢাকার কাছাকাছি মানিকগঞ্জে 7.05 মাত্রায় ভূমিকম্প হয়েছিল। যে 8.5 ম্যাগনিটিউড আর্থকুইকগুলো 250 থেকে 300 বছর পর পর, আর 7 and 7.5 ম্যাগনিটিউড আর্থকুইকগুলো 125 থেকে 175 বছর পর পর আসবে, এবারে যে হয়তো 150 বছর পর পর আসবে। তো ওই পার্সপেক্টিভে আমরা বলতে পারি যে আমাদের 8 ম্যাগনিটিউড আর্থকুইক হওয়ার সমান এখন খুব একটা নাই, কিন্তু যে কোনো সময় একটা 7 ম্যাগনিটিউড বা 7+ ম্যাগনিটিউড আর্থকুইক যে কোনো সময় হতে পারে। ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি এড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহরে 7 মাত্রার বেশি ভূমিকম্প হলে সিংহভাগ ভবন তাৎক্ষণিকভাবে ধসে পড়বে। এখন এই আর্থকুইকগুলো নিয়ে আসলে চিন্তা করার সময় হয়ে থাকে, কারণ আমরা সবসময় বাঘ আসবে বলছি, কিন্তু এসে গেলে তখন আমরা কী করবো? তখন কিন্তু আমাদের প্রচুর লোক হতাহত হবে। টার্কিতে 2023-এ 6 ফেব্রুয়ারি ব্যাক টু ব্যাক 7.5 ম্যাগনিটিউড 2টা আর্থকুইক হয়েছে, এবং দেখা গেল যে টার্কির মেইন ক্যাপিটাল আঙ্কারা থেকে একটু দূরে 200 কিলোমিটার দূরে এই শহরটা, এবং সেখানে প্রায় 50,000 লোক মারা গেল জাস্ট বিল্ডিং ভেঙে। মেজর কজ অফ ডিজাস্টার হচ্ছে বা ড্যামেজ হচ্ছে বিল্ডিং কলাপস। টার্কি এবং বাংলাদেশের মধ্যে একটা মেজর ডিফারেন্স হচ্ছে যে টার্কির পপুলেশন থেকে বাংলাদেশের বা ঢাকা বা যে কোনো জায়গার পপুলেশন প্রায় 10 থেকে 15 গুণ বেশি। তো টার্কিতে 50,000 লোক মারা গেলে আমরা যে গুণভাগও করি, কারণ ঢাকা আমাদের ক্যাপিটাল, চিটাগাং আমাদের সেকেন্ড ক্যাপিটাল, আমাদের কিন্তু কয়েক গুণ লোক মারা যাবে, হয়তো কয়েক লাখ লোক মারা যাবে। তো সেটাকে থামানোর জন্য আমাদের প্রস্তুতি নেওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। এখানে 2 রকম প্রস্তুতি হতে পারে, একটা হচ্ছে ভবনগুলোকে চিহ্নিত করে ভবনগুলোকে মজবুতীকরণের, আরেকটা হচ্ছে আমাদের সার্চ অ্যান্ড রেস্কিউ যেটা সিস্টেম আছে আমাদের ফায়ার সার্ভিস আন্ডার, সেটাকে একটু জোরদার করা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে মহাদুর্যোগ সূচকে বিশ্বজুড়ে ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে রয়েছে ঢাকা শহর, এবং সাম্প্রতিক বছরগুলোতে ছোটখাটো কম্পন দেশের জন্য আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা নির্দেশ করে। শেখ আলী, বিটিভি নিউজ। জাতীয় স্বার্থে ব্যবসায়ীদের কর ছাড়ের অনুরোধ না করার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। তিনি আজ জাতীয় রাজস্ব ভবনে 2025-26 অর্থবছরের কর, শুল্ক এবং ভ্যাট সংক্রান্ত জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে আয়োজিত প্রাক বাজেট সভায় এই আহ্বান জানান। বিভিন্ন ব্যবসা খাতের একক অগ্রগতি পর্যবেক্ষণের জন্য এনবিআরের রিসার্চ টিমকে আরও সক্রিয় করা হবে বলে উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে ব্যবসার টেকসই উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা সম্ভব বলে তিনি জানান। সভায় ICMAB, ICAB, ICSB, বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় কর, শুল্ক এবং ভ্যাট সংক্রান্ত বিভিন্ন জটিলতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়। পেশাজীবী প্রতিনিধিরা এনবিআরকে তথ্য প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করে ক্যাশলেস ইকোনমি প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা নতুন করে কর আরোপ না করে করের হার কমানোর পরামর্শ দেন। দর্শক, এই ছিল দেশ ও জনপদের খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।